নমস্কার বন্ধুরা, অল ডে সাসপেন্সের পর্দায় আমি রয়েছি সুদর্শন আপনাদের সঙ্গে। আজও আপনাকে শোনাবো একটা খাঁটি গ্রাম বাংলার এমন ভয়াল ভৌতিক কাহিনী, যে কাহিনীটি গল্পের শেষে আপনার মধ্যে গল্পের রেশটা রেখেই যাবে। আজ আপনি শুনবেন লেখিকা সুচন্দ্রা করের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প বন্যা রাতের বিভীষিকা। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে সুমিত এবং শান্তনু। তাহলে চলুন বেশি ভূমিকা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করি আজকের গল্পে। আপনারা এনজয় করতে থাকুন এবং চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন তো আপনি কি গ্রাম বাংলার ভূতের গল্প শুনতে খুবই পছন্দ করেন, নাকি এর পরে স্পেশালি আপনাদের জন্য কিছু ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে হাড় হিম করা গ্রাম বাংলার ভয়ের গল্প বন্যা রাতের বিভীষিকা। বিলাসপুর গ্রামে আজ প্রায় 3 দিন যাবৎ অঝোরে বৃষ্টি পড়েই চলেছে। গ্রামের পথ ঘাট নালা ডোবা প্রায় ভর্তি হয়ে এসেছে। গ্রামের পুকুর ঘাটের প্রথম সিঁড়িতে জল ছুঁই ছুঁই করছে, ঠিক যেন পুকুরের জল ঘাটের সিঁড়ির সাথে ছোট বাচ্চাদের মতো ছোঁয়াছুঁই খেলছে। এ কেমন যে বিপর্যয় গ্রামে নেমেছে তা কে জানে। গ্রামের এমন অবস্থা দেখে গ্রামবাসীরা মনে করতে থাকে দেবরাজ ইন্দ্র হয়তো তাদের ওপর কোনো কারণে রুষ্ট হয়েছেন, তাই তার শাস্তিস্বরূপ এমনটা ঘটছে তাদের অতি সুন্দর শস্য শ্যামলা গ্রামে। এত বৃষ্টির মধ্যেও একদিন পর একদিন গ্রামে বাজার বসে, তা না হলে মানুষজন খাবে কি? সেই জন্যই গ্রামের নামকরা জেলে বিপিন খুড়ো ভোরবেলা নদী থেকে টাটকা মাছ তুলে এনে বাজারে নিজের ভিটিতে নিয়ে বসেছে। গ্রামের মানুষ বিশুদ্ধ ভেতো বাঙালি, তাদের তরি তরকারি কম হলেও চলে, কিন্তু খেতে বসে মাছটা পাতে চাই চাই। একদিন পর একদিন বাজার বসায় আজ বাজারে ভালোই ভিড় জমেছে। কি গো বিপিন খুড়ো, কেমন আছো হে? আরে আসাজি মশাই যে আহেন আহেন, এই দুর্যোগে আমার মতন গরিব মানুষের আর কেমনে থাকুন হইব বলেন দেখি। এই সইলা যাইতাছে। আপনি কোন কেমন আছেন? হ্যাঁ, আমরা সবাই ঠিকই আছি। এটা তো আপনার পোলা। তা বাপ কবে আইলা শহর থেকে? ছেলে তো এসেছে 2 দিন হয়ে গেল, আর 1 সপ্তাহ থেকে আবার চলে যাবে। ছেলেটা বড় মাছ খেতে ভালোবাসে। শহরে তো আর একা মাছ বানিয়ে খেতে পারে না। বাড়ি ফিরলেই ওর মা ওকে হরেক রকম মাছ বানিয়ে খাওয়ায়। তাই তো এলাম তোমার ভিটিতে। এই বিলাসপুর গ্রামে তোমার থেকে ভালো মাছ আর কারোর কাছে পাওয়া যায় না। আগে তা আপনি একেবারে হক কথা কইছেন। এই পুরা বিলাসপুরে আমার থেকে টাটকা আর ভালো মাছ কারোর কাছে পাইবেন না। তা কি মাছ দিবেন কন? 1 কেজি ভালো কাতলা মাছ, আর 1 কেজি রুই মাছের পেটি, আর অল্প করে মাছের তেল আর ডিম দিয়ে দাও। ছেলেটা আমার মাছের ডিমের তরকারি খেতে বড়ই ভালোবাসে। আচ্ছা ঠিক আছে। তা মাছ ভালো হবে তো? বিপিন খুড়ো একটা আস্ত রুই মাছ হাতে নিয়ে তার কানকোটা আচার্য মশাইকে দেখিয়ে বললেন, এই যে দেখেন, একেবারে লাল টুকটুক করতেছে। সব মাছ ভালোই হইব। এই খুড়োর কাছে আজ পর্যন্ত মাছ কিনা কেউ ঠকে নাই গো আচার্য মশাই। এই নেন আপনার মাছ। মাছের হিসেব মিটিয়ে আচার্য মশাই চলে গেলেন। যত বেলা বাড়ছে বৃষ্টির জোর ততই বেড়ে চলেছে। বেশ কিছুদিন যাবৎ অনবরত বৃষ্টি হওয়ায় গ্রামের নরম মাটির রাস্তাতে চলতে গিয়ে এখন পা ডেবে যাচ্ছে। প্রকৃতির এই অসহনীয় দুর্যোগে গ্রামের প্রতিটা মানুষই বেহাল হয়ে পড়েছে। অনেককাল বাদে আবার এমন ঝড় বৃষ্টির দুর্যোগ নেমে এসেছে বিলাসপুর সহ আরও বেশ কয়েকটা গ্রামের বুকে। বিপিন খুড়ো বাজারে মাছ বেচা শেষ করে বাড়ির পথে রওনা হল। বাড়ি ফেরার সময়
সে ফুলের দোকান থেকে কিছু ফুল আর একটা মালা কেনে, আর অল্প করে ফল মিষ্টি কিনে গ্রামের মুদি দোকান থেকে ঘরের জন্য কিছু রেশন সদাই নিতে গিয়ে দোকানে দেখা হয়ে যায় গ্রামের পুরোহিত রামরাম মুখুজ্জের সাথে। আরে ও দোকানদার, আরে কই গেলা গো? আমার যে কত কিছু নেওয়ার আছে, বৃষ্টি তো থামার কোনো নামই নেই। বেশি দেরি হইলে আমার হাতে থাকা সব জিনিস যে ভিজা যাইব। এই দেখে পুরোহিত মশাই হেসে বললেন, কি বিপিন, আজ এত সব সদাই নেবে যে? কি আছে আর? হাতেও তো দেখছি ফুল মালা মিষ্টি নিয়েছ। আজ আমার ভাইপো সমরটা নেই। 1 বছর হইয়া গেল গো পুরোহিত মশাই। সমরটা আমার একেবারে নিজের পোলার মতো ছিল গো। কি ভালোটাই না বাসতাম। ভাবছিলাম কষ্টে সৃষ্টে কিছু আয়োজন কইরা একটু ব্রাহ্মণ সেবা করবো, আর অদৃষ্টের কি পরিহাস দেখেন। আমার রোজগারও তেমন হয় না, আর তার উপরে বৃষ্টি বাদলা। এই বলে বিপিন খুড়ো তার ধুতির খুঁট দিয়ে চোখের জল মুছতে লাগলেন। আমার ভাইপোরা কি ভালোটাই না ছিল গো। হঠাৎ যে কি হইল কে জানে। যতই দুর্যোগ হোক, তাও কিছু তো আয়োজন করতেই হইব কন। প্রথম বছর তো, আর তার শান্তিরও তো দরকার আছে। তাই ভাবলাম নিজেই যেটুকু পারমু সেটুকু কইরা থুই। পুরোহিত মশাই অসন্তুষ্ট স্বরে বললেন, সে তুমি করো, আর তার শান্তি তো দরকার। সেদিন যা হলো তাতে তোমার আয়োজন করা উচিত। তবে তবে তুমি যদি গ্রামের কোনো ব্রাহ্মণকে ডাকতে, তাহলে কেউ তোমাদের বাড়ি যেত না। তাই ভালোই করেছ কাউকে না ডেকে। কথা শেষ হতে না হতেই দোকানদার দোকানে এসে বিপিন খুড়োকে জিজ্ঞেস করে তার কি চাই। তারপর খুড়ো ব্যাগ ভর্তি করে খই, নারকেল নাড়ু, তিলের নাড়ু, মোয়া, ধূপকাঠি, চাল, ডাল আরও কিছু জিনিস নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে বেশ কিছুক্ষণ সে তার বাড়ির দাওয়ায় বসে তার গড়গড়াটা এনে তাতে কলকে সাজিয়ে ধুয়ো ছাড়তে ছাড়তে পুরনো দিনের অনেক কথা ভাবতে থাকে। তারপর স্নান খাওয়া সেরে সে দুপুরে ঘরে জিরোতে চলে যায়। খুড়োর চোখে তন্দ্রা ভাব নেমে আসে। সে তার মানসপটে শুনতে পায় একটা গলার আওয়াজ। আওয়াজটা তার খুব চেনা। এটা তার ছোট ভাই বিশম্ভরের আওয়াজ। সে বলছে, দাদা ওঠেন, তাড়াতাড়ি মন্দিরাই কানেন। আপনার বৌমার শরীর যে আরো খারাপ হইয়া যাইতেছে। এই গ্রামে কলেরাতে যে আরো কত মানুষের প্রাণ হারাইবে কে জানে। আপনি তাড়াতাড়ি যান, দেরি করেন না। আগের বার দেরি হওয়াতে বৌদিরে আমরা বাঁচাইতে পারি নাই। এইবার আপনার বৌমারে বাঁচান লাগবো দাদা। ওর যে একখান ছোট পোলা আছে। বিপিন খুড়ো বুদ্ধি নিয়ে বাড়িতে ঢুকতেই শুনতে পায় বাড়ির ভিতর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। ভিতরে গিয়ে দেখে তার ভাই ঘরের এক কোণায় বসে কাঁদছে, আর তার সামনে মুখ ঢেকে শুয়ে রয়েছে তার স্ত্রী। সে বিপিন খুড়োকে দেখে কাঁদতে কাঁদতে বলল, তোমার বৌমা নাই দাদা, সে আমাকে সাইডা চলে গেছে। এইটুকু বলে সে আবার কাঁদতে থাকে। কিছুদিন পর বিপিন খুড়োর ভাই বিশম্ভর কলেরা রোগে আক্রান্ত হয়, আর কিছুদিনের মধ্যে সেও পরলোক গমন করে। তার ভাই মারা যাওয়ার সময় বিপিন খুড়োর হাতে তার একমাত্র ছেলেকে দিয়ে বলেছিল, দাদা, আপনি আপনি আমার পোলাটারে নিজের পোলার মতোই দেখেন, আর কিছু হতে দিয়ে না। ও যে আমাদের বড় আদরের, ওরা যত্নে রাখেন। আর এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যান, নাহলে ছোট ছেলেটাও নিস্তার পাবে না। এই জীবন নষ্ট করা মহামারী কলেরা রোগের থেকে
বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। গ্রামে কলেরা মহামারী ছড়িয়ে পড়ায় বিপিন খুড়ো তার ভাইপোকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রাম ছেড়ে যাওয়ার সময় বিপিন খুড়োর ভাইপো বেশ কয়েকবার জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে, আর তার বাবা মাই বা কোথায়। কোনো উত্তর না পেয়ে খুড়োর ভাইপো খুড়োর হাত ধরে খুব জোরে ঝাঁকুনি দেয়। তুমি বলছো না কেন? আমার মা বাবা কোথায়? আর সাথে সাথে এমন সময় দূরে কোথাও খুব জোরে বাজ পড়ার শব্দ হয়। সেই চমকে ধরফড় করে উঠে বসে খুড়ো। সে দেখে সে তার বিছানাতে শুয়ে আছে। সে বুঝতে পারে যে সে এতক্ষণ ধরে পুরনো দিনের ঘটনাগুলোই স্বপ্নের মধ্যে দেখছিল। খুড়োর মনটা ভারী হয়ে আসে, চোখ দুটোতে অজান্তেই জল ভরে ছলছল করে ওঠে। বাইরে সন্ধ্যা হয়ে এসেছে, তখনও অঝোরে বৃষ্টি পড়েই চলেছে। গ্রামের পথ ঘাট ক্রমশই ডুবতে বসেছে। সন্ধেবেলা সে সমস্ত আয়োজন করে সমরের ছবি সামনে রেখে ছবিতে মালা পরিয়ে সামনে ধূপ ধুনি জেলে ফল মিষ্টি রেখে ছবিতে প্রণাম করে ছবির সামনে বসে কাঁদতে থাকে আর পুরনো কথা মনে করতে থাকে। সমর রে, তুই কেন চলে গেলি আমারে একা ফেলে? তোর বাবাও চলে গেল, আমারে সবাই একা করে দিলি রে। কতটুকুই বা ছিল ছেলেটা, মাত্র 17তে পা দিয়েছিল। এমন ভাবে যে ছেলেটা অকালে অদৃষ্টের অতলে হারিয়ে যাবে তাকে আর কেউ ভাবতে পেরেছিল? বিপিন খুড়ো সমরের ছেলেবেলার খেলনা নারকেলের 2 মালার মধ্যে দড়ি লাগিয়ে দিয়ে বানানো দূরাভাসটার এক অংশ নিজের মুখের কাছে নিয়ে এসে আর একটা অংশ কানের কাছে নিয়ে কিছু একটা বলার চেষ্টা করতেই কান্নায় ভেঙে পড়লেন। ছেলেটার তো এই একটাই খেলনা ছিল, সে নিজেই তৈরি করেছিল সেটা। খেলনাটা বুকের কাছে নিয়ে সেটা জড়িয়ে বলতে থাকে, কেন কেন আমারে একা একা চইলা গেলি রে সমর? হে ভগবান, তুমি আমার পোলাটারে আমার দিকে জ্ঞান দূরে সরাইয়া দিলা গো। তুমি আমারে নিয়ে যাইতা, আমার এই ছোট পোলাটারে জ্ঞান দিলা গো, জ্ঞান দিলা, জ্ঞান দিলা ভগবান। এই বলে সে আরো জোরে জোরে বুক চাপড়ে কাঁদতে থাকে। সন্ধে থেকে যে কখন রাত নেমে এসেছে সেটা বিপিন খুড়ো বুঝতেই পারেনি। রাতে বিপিন খুড়ো খাওয়া সেরে মাঝরাতে মাছ ধরতে বেরোয় নদীতে। বিপিন খুড়ো যেমন রাতে ডিঙি নিয়ে নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করে, ঠিক তেমনি দিনের বেলায় বাজারের পর কিছুক্ষণ আর বিকেলের কিছুক্ষণ তার ছোট নৌকো নিয়ে ফেরিঘাটে যাত্রীদের খেয়া পার করায়। সমরের বার্ষিকীর পরদিন থেকেই বৃষ্টি আর নেই, তবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। গ্রামের নদী পুকুর সব পুরো কানায় কানায় পূর্ণ হয়ে আছে। পরদিন সকালে বিপিন খুড়ো তার ভাইপো সমরের নাম করে কিছু খাওয়ার গ্রামের শ্মশানে গিয়ে রেখে আসে। তারপর বেলায় নৌকো নিয়ে বেরিয়ে যায়। হত দরিদ্র বৃদ্ধ জীর্ণ বিপিন খুড়ো দিন রাত শুধু পরিশ্রম করে টাকা উপার্জন করতে, যাতে কলের রাতে তার বিক্রি করা জমিন আর তার বাপের ভিটে সে আবার নিজের করতে পারে। সে চায় মৃত্যুর সময় যেন সে তার বাপের ভিটেতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। পরের 2 দিন কোনোই বৃষ্টি না হওয়াতে গ্রামের মানুষ ভাবতে থাকে বিপর্যয় কেটে গেছে। তবে এই ভাবনাকে ভুল প্রমাণিত করে বিলাসপুরে নেমে এলো বজ্র বিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি। এইবারের বৃষ্টি আগের বারের তুলনায় আরো অনেক বেশি ভয়ানক রূপ ধারণ করেছে। একদিনের মধ্যেই দেখতে দেখতে
গ্রামের সমস্ত পথ ঘাট ডুবে যায়। বেশ কিছু বাড়িতে জল ঢুকে যায়, বেশ কিছু মাটির বাড়ির দেওয়াল ধসে পড়ে। সারাদিন এমন ভয়ানক বৃষ্টি হওয়াতে বিপিন খুঁড়ো ভাবতে থাকে সে রাতে কেমন করে মাছ ধরতে যাবে। সে ভাবে মাছ একবার ধরে নিয়ে আসতে পারলে পরদিন বেলায় বৃষ্টি কমলে বাজারে গিয়ে সে কোনোভাবে কিছু না কিছু মাছ তো বিক্রি করে নিতেই পারবে। এইভাবেই দেখতে দেখতে সারাটা দিন চলে যায়। রাত নেমে আসে বিলাসপুরে এক ভয়ানক অন্ধকার নিয়ে। রাত তখন প্রায় 12টা। তখন বৃষ্টিটা একটু কম, তাই বিপিন খুঁড়ো মনে করে এটাই উত্তম সুযোগ মাছ ধরতে যাওয়ার। যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে কিছু মাছ ধরে বাড়ি ফেরত আসতে পারলেই রেহাই। না জানি জল কখন বেড়ে তার বাড়িটাকেও ডুবিয়ে দেয়। এই ভেবে সে তার হাতে একটা লণ্ঠন আর একটা মাছ ধরার জন্য জাল আর কিছু সরঞ্জাম নিয়ে তার ছোট্ট ডিঙিটি নদীতে যেখানে বাঁধা আছে সেদিকের জন্য রওনা দিল। বিগত কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় চারিদিকে জল থই থই করছে। তারপর দিনটা ছিল অমাবস্যা। চারিদিক নিকষ কালো অন্ধকারে ঢেকে আছে। এদিক ওদিক শেয়াল কুকুরগুলো থেকে থেকে কাঁদতে শুরু করেছে। রাত জাগা পাখিরা যেন কোনো কিছুর আতঙ্কে ভয়ে আর্তনাদ করে চলেছে অনবরত। গ্রামের বাতাসে যেন একটা অমঙ্গলের গন্ধ ভেসে বেড়াচ্ছে নিরন্তর। তাও কোনো কিছুর ভ্রুক্ষেপ না করেই জল জমা রাস্তার মধ্যে দিয়ে হাতড়ে হাতড়ে মাছ ধরার জন্য এগোতে থাকে বিপিন খুঁড়ো। সে যখন নদীর ধারে তার বাঁধা ডিঙির কাছে পৌঁছয় তখন সে কোমর পর্যন্ত ভিজে গেছে। বর্ষার ঠান্ডা বাতাস গায়ে লেগে খুঁড়োর শরীর শিহরিত হয়ে চলেছে বারংবার। বহু বছরের অভিজ্ঞতা ও অতি পরিচিত তার ছোট্ট মাছ ধরার ডিঙিতে পা রাখতেই সে জলকাদা মাখা পায়ে পিছলে প্রায় জলের মধ্যে পড়েই যাচ্ছিল। বারে ওফ! খুঁড়ো তৎক্ষণাৎ নিজেকে সামলে ডিঙিতে উঠে ছইয়ের তলায় বসে একটু জিরোতে থাকে। এমনিতেই অনেকখানি পথ তাকে গ্রামের কাঁচা জল জমা রাস্তা পেরিয়ে আসতে বেশ বেগ পেতে হয়েছে। তার উপর ডিঙিতে ওঠার সময় পড়ে যেতে গিয়ে সে একটু ভয়ই পেয়ে গেছিল বটে। তার বৃদ্ধ দুর্বল হৃৎপিণ্ড তখন ধুকধুক করছে। চারিদিকে নিস্তব্ধতা যেন হৃৎপিণ্ডের আওয়াজ অনেক গুণ বাড়িয়ে তার কান পর্যন্ত পৌঁছে দিচ্ছে। খুঁড়ো আনমনেই হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ও বাবা, কি মাসানটাই না বাঁচলাম, নইলে আজ তো হয়েছিল মাছ ধরা। ও খুঁড়ো ডিঙি বইতে শুরু করে। বেশ কিছুটা এগোনোর পর যেন খুঁড়ো খেই হারিয়ে ফেলে। সে বুঝতে পারে না কোন দিকে সে যাবে। বন্যার জলে চারিদিক ভেসে যাওয়ায় সবকিছুই যেন একই রকম লাগছে। অতি পরিচিত গ্রামটা যেন অচেনা হয়ে উঠেছে মুহূর্তের মধ্যেই। তাই সে ঠিক করে বর্তমানে যে জায়গায় তার ডিঙি দাঁড়িয়ে আছে সেইখানেই সে জাল ফেলে দেখবে। মাছ না উঠলে না হয় অন্যদিকে যাবে। এই ভেবে খুঁড়ো লণ্ঠনের আলো প্রায় নিভিয়ে দিয়ে জলে জাল ফেলে মাছ আটকা পড়ার অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর জাল তুলে দেখে তেমন কোনো মাছ জালে ধরা পড়েনি আজ। যেটুকু মাছ উঠেছে সেগুলো ডিঙিতে রাখা বড় মাছের ঝুড়িটার মধ্যে রেখে ঝুড়ির মুখটা ঢেকে দেয়। তারপর খুঁড়ো ডিঙি ঘোরায় অন্যদিকে। যে গ্রামের পথ ঘাট নদী সব খুঁড়োর ছোটবেলা থেকে নখদর্পণে, আজ সেই নদীর পথকেই খুঁড়ো ঠিকমতো ঠাহরও করতে পারছে না। খুঁড়ো মনে মনে ভাবতে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে, আজ যে কি হইতেছে আমার লাগে কে জানে। যে জাল ফেললে অগুন্তি মাছ ধরা পড়তো, আজ সেই জাল এক কোনাও ভরতাছে না। আজ যে কি হইতাছে কে জানে।
গুনগুন করে গান গাইতে থাকে। এদিক ওদিক করে বারবার ডিঙি ঘুরিয়ে খুড়ো মাছ ধরতে ব্যস্ত, কিন্তু কোনোবারই বেশি মাছ তার জালে উঠছে না। খুড়ো হতাশ হয়ে আবার ডিঙি ঘোরায় অন্যদিকে। এমন বার পাঁচেক ডিঙি ঘোরানোর পর খুড়ো ভীষণ বিরক্ত হয়ে ওঠে আর ঠিক করে সে শেষবারের জন্য আরেকবার জাল ফেলবে। তাতে যদি মাছ না ওঠে তাহলে সে বাড়ি ফিরে যাবে, আবার কাল আসবে নদীতে মাছ ধরতে। এই ভেবে সে ডিঙি নিয়ে যেতে গিয়ে তার ডিঙিটা হঠাৎ কোনো একটা কিছুতে বাধা পেয়ে আটকে পড়ে জলের মধ্যে। ডিঙি ছাড়ানোর চেষ্টা করে খুড়ো, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। তাই সে শেষ পর্যন্ত ঠিক করে ডিঙি যেখানে আটকেছে সেখানেই জাল ফেলবে। আর এমনিতেই রাত শেষ হতে বেশি সময় বাকি ছিল না, তাই সূর্যের আলো দেখা গেলেই সে ডিঙি ছাড়িয়ে বাড়ি ফিরবে। এত অন্ধকারে লণ্ঠনের আলোতে ডিঙি ছাড়ানো সম্ভব নয়। 7-5 ভাবতে ভাবতে সে জাল ফেলে জলে। অল্প কিছু সময়ের মধ্যেই জাল ভারী হয়ে ওঠে। জাল তুলে দেখে জালে ভর্তি মাছ উঠেছে। এই দেখে খুড়ো খুব খুশি হয়ে যায় আর দ্রুত মাছ ঝুড়িতে রেখে দ্বিতীয়বার আবার সে জাল ফেলে জলে। কিন্তু তখনও খুড়ো জানে না যে সে কোথায় জাল ফেলে মাছ ধরছে এই অমাবস্যার রাতে। খুড়ো মনে মনে ভাবতে থাকে সে এরপর থেকে এই জায়গাতে এসেই মাছ ধরবে। সামনেই কালী পুজো, তখনও তার মাছের দরকার হবে, কারণ তখন মাছের দরও হবে চড়া। আর এখানে আসলে সে কম সময়ের মধ্যেই অনেক মাছ পেয়ে যাবে। এসব ভেবেই খুড়ো মনে মনে খুশি হতে থাকে। এমন সময় আশেপাশে কোনো একটা গাছে বসে থাকা পেঁচা খুবই কর্কশ শব্দ করে ডেকে ওঠে। সাথে জলের মধ্যে খুব জোরে একটা কিছু পড়ার আওয়াজ পেয়ে খুড়ো চমকে উঠে সেদিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না, কারণ চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। এমন সময় হঠাৎ খুড়োর ডিঙিটা ঈষৎ নড়ে ওঠে। জলের দিকে লণ্ঠনের আলো ফেলে খুড়ো দেখে তার ডিঙির চারপাশের জল আন্দোলিত হচ্ছে। প্রথমটায় সে ভাবে হয়তো খুব বড় কোনো মাছ তার জালে ফেসেছে। সে তড়িঘড়ি জাল তুলে দেখে জাল তো পুরোই ফাঁকা, একটাও মাছ নেই। তাহলে তাহলে ডিঙি হঠাৎ নড়লই বা কেন, আর জল এত আন্দোলিতই বা কেন হচ্ছিল? ব্যাপারটা ভাবতেই বিনা বাতাস প্রবাহে খুড়োর সারা শরীর কেঁপে উঠে শিহরণ খেলে গেল। আশেপাশের গাছের পাতাগুলো হাওয়ার সংস্পর্শ ছাড়াই খসখস শব্দ করতে থাকে। গাছগুলো এমনভাবে দুলতে শুরু করে যেন কোনো বানর জাতীয় কিছু এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে বেড়াচ্ছে। খুড়ো খারাপ কিছুর একটা ইঙ্গিত টের পেয়ে ভয়ে নৌকোর ছইয়ের তলায় বসে রাম নাম জপ করতে থাকে। এমন সময় একসাথে প্রায় শতাধিক পাখি উড়ে যাওয়ায় তাদের ডানা ঝাপটানোর আওয়াজ হয়, আর সঙ্গে সঙ্গেই খুড়োর নৌকোর ছইয়ের উপর ধূপ করে কিছু একটা পড়ার আওয়াজ হয়। তাতে ডিঙি তো প্রায় উল্টে যাওয়ার উপক্রম হয়। ঝুড়িতে রাখা বেশ কিছু মাছ পড়ে ডিঙিতে ছড়িয়ে যায়। বাইরে কি ঘটে চলেছে দেখার জন্য নিজেকে সামলে হাতে লণ্ঠন নিয়ে খুড়ো ছইয়ের বাইরে চলে যায়। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে সে, কিন্তু কিছুই দেখতে পায় না। তারপর পিছন ফিরে ছইতে ঢোকার সময় খুড়ো দেখে তার ডিঙি ছইয়ের চালে তার ভাইপো সমরের একখানা খেলনা ঝুলে আছে। খেলনাটা হাতে নিতেই খুড়ো শুনতে পায় নারকেলের মালার ভিতর থেকে কিছু একটা শব্দ আসছে। খুড়ো নারকেলের মালার এক অংশ হাতে রাখে এবং অন্য অংশটা তার কানে ঠেকায়। আর তখনই সে শুনতে পায় খুব ক্ষীণ স্বরে কেউ বলছে, কেমন আছো জ্যাঠামশাই, কেমন আছো?
এই শুনে খুড়ো ভয়ে খেলনাটা ছুঁড়ে জলে ফেলে দেয় আর ভাবতে থাকে সে তো এই খেলনাটাকে নিয়ে আসেনি। তাহলে তাহলে এটা তার মাছ ধরার ডিঙিতে কেমন করে এলো? তারপর হঠাৎ খুড়ো ছইয়ের ভিতর থেকে একটা কঁচ কঁচ শব্দ শুনতে পায়। আওয়াজটা শুনেই লণ্ঠন নিয়ে ভিতরে ঢুকতে গিয়ে একটা দমকা ঠান্ডা বাতাসে ভোটকা কাঁচা মাংস পোড়া গন্ধ ভেসে আসে খুড়োর নাকে। ভিতরে গিয়ে খুড়ো যা দেখে তাতে তার পায়ের তলা থেকে জমি সরে যাওয়ার মতো পরিস্থিতি হয়। তার শির দাঁড়াবে, রক্তের পরিবর্তে যেন হিমশীতল স্রোত বয়ে যায়। লণ্ঠনের তেল তখন শেষ পর্যায়ে এসে পড়েছে। সেই নিভু নিভু আলোতে খুড়ো দেখে অর্ধ গলা পচা অর্ধ পোড়া মানুষের মতো দেখতে কিছু একটা তার ধরা মাছগুলোকে কাঁচা কাঁচা চিবিয়ে খাচ্ছে। ছইয়ের ভিতরটা অসম্ভব বাজে পচা আষ্টে গন্ধে ভর্তি হয়ে গেছে। খুড়ো ভয়ে কাঁপতে থাকে। প্রচণ্ড ভয়ে আর আতঙ্কে চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া তার আর কিছুই করার রইল না। ওই মানুষরূপী দানবের ভয়ানক কান ফাটানো তীক্ষ্ণ আওয়াজের খিলখিলে হাসিতে খুড়োর ইন্দ্রিয় কিছুটা সক্রিয় হয়ে ওঠে। খুড়োর ভীষণ গা ঘিন ঘিন করে ওঠে। খুড়ো তার ভয় জড়ানো অস্ফুট কণ্ঠে বলে ওঠে, কে তুই? কোথি কাইলি? মানুষরূপী দানব বলে ওঠে, আমাকে চিনতে পারলে না জ্যাঠাই? আমি তো তোমার সমর গো। খুড়ো চমকে উঠে বলল, হ্যাঁ সে কি? তুই সমর কেমন করে হইবই? সে তো মইরা গেছে। জ্যাঠাই, তোমার কি আমাকে দেখে জীবিত মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে বলো? কিন্তু তুই তুই এখানে কেমন করে আইলি বাপ? কেন? তুমি তো সেদিন সকালে এত ভালোবেসে আমাকে খেতে দিলে, তা না খেয়ে আমি কেমন করে থাকি বলো? বেঁচে থাকতে তো আর এত ভালোবেসে খেতে কোনোদিনও দাওনি। আমার মৃত্যুবার্ষিকীতে তুমি এত ভালোবেসে খেতে দিলে, আমি না এসে থাকি কেমন করে বলো? আমি তো সেদিন সকালে গ্রামের শ্মশানে খেতে দিয়ে এসেছিলাম। জ্যাঠাই, একবার চারিদিকটা ভালো করে দেখো তো, তুমি এখন কোথায় আছো? এই শুনে খুড়ো লণ্ঠন নিয়ে বাইরে বেরিয়ে ভালো করে চারিদিকটা দেখতে থাকে। সে বুঝতে পারে সে মাছ ধরতে ধরতে কখন যে নদী ছেড়ে গ্রামের শ্মশানে এসে হাজির হয়েছে সেটা সে টেরই পায়নি। খুড়োর হাত পা সব ঠান্ডা হয়ে আসে। খুড়ো বুঝতে পারে তার ডিঙি তাহলে শ্মশানে পড়ে থাকা আধ পোড়া কাঠে আটকা পড়েছে। সে বন্যার জলকে নদীর জল ভেবে এই শ্মশানে তার ডিঙি নিয়ে এসেছে। খুড়ো বেশ ভালোভাবেই বুঝতে পারে কোন বিপাকের মধ্যে সে এসে পড়েছে। দ্রুত ছইয়ের ভিতরে এসে সমরের কাছে হাঁটু গেড়ে বসে সে হাত জোর করে ক্ষমা ভিক্ষা চাইতে থাকে। আমারে ক্ষমা কইরা দে রে সমর, আমারে ক্ষমা কইরা দে। আমি প্রতিশোধ নিতে এসেছি। প্রতিশোধ না নিয়ে আমি যাব না। আমার বাপ আমারে ক্ষমা কইরা দে। আমি আর কখনো কখনো ভুল কিছু করুম না। তুই আমার জীবন ভিক্ষা দে রে, তুই আমার জীবন ভিক্ষা দে, আমার জীবন ভিক্ষা দে সমর, আমার চাইটা দে। সমর কিছুটা শান্ত হয়ে ম্লান মুখে কাঁদো কাঁদো স্বরে বলে, তুমি তোমার লাভের জন্য, তোমার স্বার্থের জন্য আমার জীবনটা কেড়ে আমাকে গ্রামবাসীর সামনে নিচু করে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ। তোমার তো শাস্তি পেতেই হবে। আমি গ্রামবাসী গো সামনে আমার সব দোষ স্বীকার করুম, তুই শুধু আমারে ক্ষমা কইরা দে। কেন করলে তুমি আমার সাথে এরকম? আগে বলো।
সমর চিৎকার করে জানতে চাইল। তখন খুড়ো যা বলল সেটা বর্ণনা করলে এই রূপ দাঁড়ায়। সমর যখন ছোট ছিল তখন গ্রামে হওয়া কলেরা মহামারীতে সমরের বাবা মা অর্থাৎ বিপিন খুড়োর ছোট ভাই ও তার ভাইয়ের বউ মারা যায়। ভাই আর ভাইয়ের বউয়ের চিকিৎসার জন্য বিপিন খুড়োকে তার পৈতৃক ভিটা আর তাদের জমি গ্রামের মোড়লের কাছে বিক্রি করে দিতে হয়। তারপর সমর ছোট থাকায় যাতে তার কলেরা না হয় সেই জন্য বিপিন খুড়োকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়, কারণ বিপিন তার ভাইকে কথা দিয়েছিল যে সে তার ভাইপোর খেয়াল রাখবে। খুড়ো তখন থেকেই ভিতরে ভিতরে সমরের ওপর রেগেছিল। তখন সমর অনেক ছোট থাকায় বিপিন খুড়ো তার রাগ ভাইপোর উপর দেখাতে থাকে বিভিন্ন উপায়। যে বয়সে বাচ্চারা খেলাধুলা করে, পড়াশোনা করে, সেই বয়সে বিপিন খুড়ো তার ছোট্ট ভাইপোকে দিয়ে কুলি মজুরি খাটাত। যেদিন ছোট্ট সমর কম টাকা উপার্জন করে আনত সেদিন ওই ছোট্ট নিরীহ নিষ্পাপ শিশুটার মুখে অন্ন জুটত না। বিপিন খুড়ো সমরকে নানান রকম বাবা মা তুলে গালাগাল দিত, মারত। সমরকে খেলতে দেখলে তাকে ঘরের দাওয়ায় পোতা বাঁশের সাথে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখত ঘন্টার পর ঘন্টা। তাতে ছোট সমরের গায়ের চামড়া চুলে কাল শীটে দাগ হয়ে যেত। কখনো বিপিন খুড়ো অন্য কোনো কারণে রেগে থাকলেও সে ঘরে ফিরে সমরের ওপর অত্যাচার করত। সমরের সারা শরীর ছ্যাঁকা পোড়া দাগে ভর্তি হয়ে গিয়েছিল। তারপর সমর কিছুটা বড় হলে আর গ্রামের পরিস্থিতি আগের থেকে ভালো হলে বিপিন খুড়ো আর সমর আবার গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে এসে খুড়ো সমরের ওপর আরো বেশি করে অত্যাচার শুরু করে দেয়। সমর সব অত্যাচার সহ্য করে নিত, কারণ খুড়ো তাকে ছোটবেলা থেকেই বলে আসছে তার বাবা মার জন্য খুড়ো নিঃস্ব হয়ে গেছে। সমস্ত জমি ভিটে সব বিক্রি করতে হয়েছে। সমরের জন্য তাকে গ্রাম ছাড়তে হয়েছে। এসব শুনে আত্মগ্লানিতে সমর সবসময় চুপ থেকে সমস্ত জ্বালা যন্ত্রণা সহ্য করত। সমরের ওপর হওয়া অত্যাচার দেখে গ্রামের মানুষ সমরের সাথে মাঝে মাঝেই সান্ত্বনা দিয়ে ভালোভাবে কথা বলতো। কখনো কখনো কেউ কিছু খেতেও দিত। গ্রামের মানুষ সমরকে খুব ভালোবাসত। এসব জানতে পেরে সমরের জেঠু বিপিন খুড়ো একটা ফন্দি আঁটল, যাতে তার কাঁধের উপরে থাকা সমর নামক বোঝাটা নেমে যায় আর বিপিন খুড়োকে কেউ দোষও দিতে না পারে। একদিন বিপিন খুড়ো রাতের আঁধারকে কাজে লাগিয়ে গ্রামের মোড়লের স্ত্রীর গয়না চুরি করে এনে সমরের জামা কাপড়ের বাক্সতে চুপ করে রেখে নিজে কাজে চলে যায়। সকালে গয়না না পেয়ে তার খোঁজ শুরু হয়। তার খোঁজ শুরু হওয়াতে গ্রামের প্রতিটা বাড়িতে খানা তল্লাশি শুরু হয় এবং এই বুদ্ধিটা মোড়লবাবুকে বিপিন খুড়োই দেয়। গয়না খোঁজ করতে করতে মোড়ল আর গ্রামের বাকি লোকেরা উপস্থিত হয় বিপিন খুড়োর বাড়িতে। খুড়ো জানায় যে পাছে তাকে কেউ সন্দেহ না করে তাই তার বাড়িটার তল্লাশি করাও জরুরি। খুড়োর বাড়ি তল্লাশি শুরু হয়। এমন সময় সমরের ঘর থেকে সমস্ত গয়না খুঁজে পাওয়া যায়। গয়না পাওয়ার পর সবাই খুব আশ্চর্য হয়ে যায়। সবাই সমরের কাছে জানতে চায় যে সমর এটা কি করলো, কেন করলো। সকলের কথার উত্তরে প্রতিবার নিজেকে নির্দোষ বলে জানায় বেচারা সমর। সমর বারবার বলে যে সে এই গয়না চুরি করেনি, সে জানে না এই গয়না কিভাবে তার জামা কাপড়ের বাক্সে আসলো। তখনই বিপিন খুড়ো এসে সমরের পিঠে দু চারটে চাপড় মেরে বলে, আবার মুখে মুখে বড় বড় কথা। হ্যাঁ, এ কি করলি রে বাপ, তুই এ কি করলি? তোর এমন অধঃপতন কেমনে হইল আমি তো টেরই পাইলাম না। গ্রামের হক গলে তোর ভালো কইতো, তুই এই প্রতিদান দিলি তার সমর। হ্যাঁ, এসব কি করলি তুই? তোর মনে এতটা লোভ যে কমে জন্মাইছে তা তো আমি বুঝতেই পারি নাই। আরে ভগবান, এ কি হইল? আমি তো প্রথম থেকেই জানতাম সমর এমনই, তাই তোরে শাসনে রাখতাম গো। আর তোমরা তো আমারই খারাপ ভাবতা। এখন বুঝছো
এখন বুঝছো তো আমি যা করতাম তা ভালোর জন্যই করতাম। ওরে মারতাম, ওরে ভালো করবার জন্য মারতাম। আমার কোনো দোষ ছিল না গো, আমার কোনো দোষ ছিল না, আমার কোনো দোষ ছিল না। এই প্রকার মিথ্যে কান্না কেঁদে বিপিন খুড়ো ক্রুদ্ধ মোড়লকে আরো উস্কাতে থাকে, যাতে তারা সমরকে মারধর করে। তাই খুড়ো বলে চলল, আমাকে দুঃসময়ে মোড়ল মশাই আমাকে সাহায্য করছিল। তোর বাপ মা যখন মরছিল, মোড়লের কাছে আমাকে জমি বাপের ভিটে বিক্রি করছিলাম। টাকা জমায় আবার ভাবছি সেগুলারে ছাড়াই নিব। আর তুই মোড়লের বউয়ের গয়নায় চুরি করলি রে। এ কেন করলি রে বাপ, কেন করলি ক, কেন করলি তুই? এই বলে খুড়ো মোড়লকে আরো তাতিয়ে দেয়। মোড়ল জ্ঞান বুদ্ধি শূন্য হয়ে যায়। খুড়োর কথায় বিশ্বাস করে তার লাঠিয়াল বাহিনী দিয়ে খুব মারধর করে সমরকে। মেরে মেরে সমরকে ওরা ওরা আধমরা করে দেয়। তারপর তারা তাদের গয়না নিয়ে চলে যায়। আর এই ঘটনা ঘটার পর সমর গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু পাষাণ হৃদয় খুড়ো একবারও সমরকে বুদ্ধি দেখায় না, এমনকি ঠিকমতো খেতেও দেয় না। দিনের পর দিন না খেতে পেয়ে, ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে বেচারা সমর দিন 15 মাথায় মারা যায়। সমর মারা যাওয়ার পর দিয়ে খুড়ো যতই কষ্ট হোক, চোখের জল দেখাক না কেন, মনে মনে সে বেশ খুশি হয়েছিল। খুড়ো ভাবল তার জীবনের সবচেয়ে বড় আপদ বিদায় নিয়েছে। এখন মোড়লের থেকে বাকি জমিগুলো ছাড়িয়ে সম্পূর্ণটা সে নিজেই আত্মসাৎ করতে পারবে। তার ভাগ বাটোয়ারা কাউকে করতে হবে না, কারণ বংশে এখন বর্তমানে কেবল সে একাই বেঁচে আছে। বাকি জীবনটা বেশ আরামে কাটবে। এই ভেবে যখন গ্রামের কয়েকজনকে নিয়ে খুড়ো সমরের শেষকৃত্য করতে যায়, তখন প্রকৃতি হঠাৎ যেন তার মন বদলে পরিষ্কার আবহাওয়া থেকে হঠাৎ আকাশকে মেঘাচ্ছন্ন করে বৃষ্টি বর্ষণ করতে থাকে পৃথিবীর বুকে। যেন প্রকৃতি খুব দুঃখ পেয়ে কাঁদছে। সমরের মৃতদেহ যখন আধ পোড়া অবস্থায়, তখন এমন ঝড় বৃষ্টির প্রকোপ শুরু হলো। আর তাতেই সবাই শ্মশান ছেড়ে বেশ কিছু দূরে একটা গাছের তলায় গিয়ে আশ্রয় নেয়। আর বৃষ্টি থামতেই এসে দেখে চিতার ওপর সমরের দেহটা নেই। সবাই ভাবে বৃষ্টির তোরে বোধহয় চিতা নিভে গেছিল, আর ওই সুযোগকেই কাজে লাগিয়ে শেয়াল অথবা অন্য কোনো পশু এসে সমরের দেহ নিয়ে যায়। তাই বেশি কিছু না ভেবেই খুড়ো বাকি লোকসহ বাড়িতে ফিরে আসে। আজ 1 বছর পর আবার খুড়ো সেই শ্মশান ঘাটে। তার সাথে আছে সমরের প্রেত। সমর এতক্ষণ পরে বলল, তোমাকেও মরতে হবে, শাস্তি তোমায় পেতেই হবে। আমারে আমারে ক্ষমা কইরা দে। তুই তুই তো আমার পোলার মতো। আমি কথা দিতাছি, কাল সবাই রে আমি সবটা সত্যি কইলা কমু। আমারে মাফ কইরা দে। এই বলে হাত জোর করে খুড়ো কাঁদতে থাকে। বেশ কিছুক্ষণ কাঁদার পর কোনো শব্দ না পেয়ে মাথা তুলে দেখে সামনে সমরের প্রেত নেই, সে উধাও হয়েছে। খুড়ো ভাবে সে বেঁচে গেছে। সমর তাকে রেহাই দিয়েছে, ক্ষমা করে দিয়েছে, এমন ঘৃণ্য অপরাধ করার পরেও। খুড়ো একটা দীর্ঘশ্বাস ফেলে আর সামান্য অসুস্থ বোধ করে। সে ভগবানকে ধন্যবাদ জানাতে থাকে আর সকালের অপেক্ষা করতে থাকে। একসময় সকাল হয়। দীর্ঘ প্রতীক্ষার পর সেই কালো রাতের অন্ধকার চিরে সূর্যের আলো এসে গ্রামটাকে ঝলমল করে তোলে। সূর্যের স্নিগ্ধ আলো
ভোরের বাতাসে মিশে গ্রামটাকে আরও অনেক গুণ বেশি সুন্দর করে তুলেছে। যেন দীর্ঘদিনের রোগ ব্যাধি কাটিয়ে যেন গ্রামটা সুস্থ হয়ে উঠেছে। সকালে গ্রামের বাজারে বাজার বসেছে। বাজারে মাছ কিনতে এসে অনেকেই খুড়োকে দেখতে পায় না, কিন্তু এরপরেও কেটে যায় বেশ কিছুদিন। কিন্তু খুড়োর দেখা পাওয়া যায় না বেশ কিছুদিন। তারপর হঠাৎ একদিন গ্রামের কিছু লোক খুড়োর বাড়ি যায়। তবে কাউকে দেখতে না পেয়ে সবাই ভাবে খুড়ো হয়তো কোথাও ঘুরতে গেছে। ঠিক এর আরও 2-3 দিন পর গ্রামের কিছু মানুষ শ্মশানের দিকে খুড়োর মাছ ধরার ডিঙিটা দেখতে পায়। আর সেই ডিঙিতে একটা বীভৎস ব্যাপার দেখে তারা সমস্ত ঘটনাটা গ্রামবাসীদের জানায়। মোড়ল সহ গ্রামবাসীরা শ্মশানে পৌঁছে যায়। সেখানে তখনও জল নামেনি। 1 হাঁটু জলে নেমে গ্রামের কিছু লোক দেখে আধপোড়া কাঠে আটকে থাকা খুড়োর প্রিয় মাছ ধরার ডিঙিতে পড়ে আছে খুড়োর পচা গলা মৃতদেহটা। কেউ যেন খুড়োর ঘাটটা মোটকে মাথাটা পিছন দিকে ঘুরিয়ে মেরে ফেলেছে। চারিদিকে আধ খাওয়া কাঁচা মাছ ছড়িয়ে আছে। সেই মাছগুলো পচে গিয়ে একটা বিশ্রী ভ্যাপসা পচা আষ্টে গন্ধে জায়গাটাকে দুর্বিষহ করে তুলেছে। ওখানে থাকা সমস্ত মানুষের গাটা গুলিয়ে উঠল। গ্রামবাসীরা ভাবল হয়তো অমাবস্যার রাতে মাছ ধরতে এসে এই শ্মশানে কোনো অশরীরী বা প্রেতের হাতে বিপিন খুড়ো মারা পড়েছে। কিন্তু কেউ জানতেও পারল না যে খুড়ো তার নিজের ভাইপোর হাতেই মারা পড়েছে নিজের কুকীর্তির জন্য।